খবর, কম সময়ে সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি, সবাইকে স্বাগত জানাচ্ছি। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার উপরে পাহাড়ের মাটি ধসে 7 শিক্ষার্থী মারা গেছে, অন্তত 30 জন আহত হয়েছে। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। কক্সবাজারে যাচ্ছি, সহকর্মী এহসান আল কুতুবী অপেক্ষা করছেন আমাদের জন্য। একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল কুতুবী। উদ্ধার কাজ এখন কোন পর্যায়ে আছে এবং যেই 7 জন নিহত হয়েছে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা গেল কিনা? হ্যাঁ, বৃষ্টি আসলে তৎক্ষণাৎ তাদের পরিচয়টা জানা যায়নি। আমরা মাত্র পৌঁছালাম আর কি। তো এই মুহূর্তে এখানে এসে যা দেখলাম, এখানে উদ্ধার তৎপরতা মোটামুটি শেষ। তো এখন হচ্ছে এখানে স্বজন আর বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসছে, দর্শনার্থী যারা এখানে আশেপাশে থাকেন তারা সহ বিভিন্ন কৌতূহলী মানুষ এখানে ভিড় করছে। আর হচ্ছে উদ্ধার তৎপরতা শেষ করে কিন্তু একটু আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা চলে গেছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে এই জায়গার মধ্যে এমন একটি ঝুঁকিপূর্ণ জায়গা, যেখানে আসলে ঠিক বাম পাশে আমি একটু যদি দেখাই, ঠিক বাম পাশে হচ্ছে পাহাড়। এই পাহাড়ের পরে হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা। এই পাহাড়টাই মূলত ধসে পড়েছে এবং এই ডালুর মধ্যে যে মাদ্রাসাটা ছিল, এটি অনেকে বলছে এটি হেফজখানা ছিল, মহিলা হেফজখানা, এবং শিক্ষার্থীদেরকে ক্লাস নেওয়া হচ্ছিল, টিচারও ছিল এবং প্রায় 40 থেকে 50 জনের মতো শিক্ষার্থী ছিল। এবং যখন জোহরের নামাজের পরে, অনেকে বলছে, কেউ বলছে 2টার পরে, বিকট আওয়াজ শোনার পর তারা দ্রুত সময়ের মধ্যে এসে এখানে তারা উদ্ধার তৎপরতা শুরু করেন। এবং যেহেতু ছোট ছোট বাচ্চা এখানে আসলে মাদ্রাসায় পড়ছে, তাদের স্বজনরা সহ একেবারে তাদের কান্না কাটিতে একেবারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে, এরকম একটা অবস্থার মধ্যে। আপনি জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে এভাবেই কিন্তু শুধু এটি নতুন নয়, এবং এই জায়গায় যে মাদ্রাসা, এই মাদ্রাসাটিও একটা নয়, এরকম অনেক মাদ্রাসা বা বিভিন্ন ট্রেনিং সেন্টার অনেক কিছুই কিন্তু ক্যাম্পে রয়েছে, যেখানে আসলে রোহিঙ্গারা বসবাস করছেন এবং তারা অসতর্কতা সাথে বসবাস করছেন। এবং এইটির কারণে বারবার এই দুর্ঘটনাগুলো ঘটছে। কিছুদিন আগেও কিন্তু ক্যাম্পে 15, 11 এবং ক্যাম্প 7 নম্বরে একইভাবে পৃথক পৃথক ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে। এবং আমরা এখানে এই ঘটনায় এ পর্যন্ত মোট 7 জনের খবর আমরা পেয়েছি। বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে আমরা 8 জনের খবরও পাচ্ছি এবং আহত রয়েছে প্রায় 10 জনের উপরে। আবার অনেককেই উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে 7 জনের খবর আছে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। টানা ও ভারী বর্ষণে দ্বিতীয় দিনের মতো ডুবল বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকা। জলাবদ্ধতায় ভোগান্তি চরমে পৌঁছেছে। হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে মহানগরীর নিম্নাঞ্চল। অনেক সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, পানি ঢুকেছে বাসাবাড়ি, দোকানপাটেও, এবং গোটা নগর জুড়ে তৈরি হয়েছে অচলাবস্থা, বিপর্যস্ত জনজীবন। এদিকে টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি ধসে 2 জনের প্রাণ গেছে। আগের দিনের মতো বুধবারও হাঁটু থেকে কোমর পানির নিচে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ নিচু এলাকা। টানা কয়েকদিনের বিরামহীন বর্ষণের সাথে যুক্ত হয় সাগরের জোয়ার। এতেই তলিয়ে যায় আগ্রাবাদ, কাতালগঞ্জ, মুরাদপুর, বাকুলিয়া, শোলকবহর, হালি শহরের মতো নিম্নাঞ্চল। সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায় অনেক স্থানে। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ। এত পরিমাণ পানি আসলে আগে দেখি নাই, বা 5-7 বছরের আগেও এরকম পানি দেখি না। এখন 5 টাকা ভাড়াগুলা 20 টাকা নিচ্ছে, তো কি করবো, আমাদের তো সমস্যা। 1 কোমর পানি দিয়ে আসছি আমি, ওই যে বাংলাদেশ বেতার কেন্দ্র, ওখান থেকে হাঁটি আসতেছি। ভাড়ার লেগে কোনো গাড়ি চালাতে পারছি না, এখন কোম্পানিরও 10 টাকা ইনকাম কম নেয় না। আমরা তো পানি দেখতেছি, হরানি তো ভোগান্তিতে আমরাই হচ্ছি, তাই না? এত কষ্ট করে ভাই জবে যাওয়া যায় বলেন? জনগণ যদি সচেতন হয় তাহলে নালা নর্দমায় যে আবর্জনাগুলো আমরা ফেলাচ্ছি সেটার কারণে হচ্ছে আমরা দায়ী। পুরো এক কোমর পানি, আমার পুরো প্যান্ট পুরো ভিজা। ওই ব্যাংক এসে ওই দিক থেকে আসছে ঘুরে পুরো এতটুকু পানি। প্রত্যেকটা মোড়ে জলাবদ্ধতার কারণে মানুষ মুভমেন্ট করতে পারছে না। পানি ঢুকে পড়ে নিচু এলাকার বাসাবাড়ি, দোকানপাট, অফিস আদালতে। অব্যাহত ভারী বর্ষণ আর 2 দিন ধরে জলাবদ্ধতায় অনেকটা বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলায় এসএসসি পরীক্ষা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
নালা এবং সব কিছু যদি একটু ভালোভাবে যদি পরিষ্কার করতো তাহলে এই অবস্থাটা হতো না। আমরা তো শুনছি অনেক টাকার কাজ চলতেছে, কিন্তু কতটুক চলতেছে এটা তো আমরা দেখতেছি না। 20 টাকার গাড়ি ভাড়া বলতেছে এখন 60 টাকা, 60 টাকার গাড়ি ভাড়া বলতেছে 120 টাকা। হয়তো উনি যেখানে আছে সেখানে পানি নেই, আমরা যেখানে আছি ওইখানে তো পানি থাকতেছে। এগুলো আপনারা দেখতেছেন, জনগণে দেখতেছে। বর্ষার দিকে ব্যাক করছিলাম, এখনো দেখি পানি করো নাই, বরং দেখলাম পানি আরো বাড়ছে। ড্রেন জাম হওয়াতে আপনার সব দিকে পানি এবং বাসা, তার মধ্যে আপনার কালকেও পানি, আজকেও পানি। জলাবদ্ধতা এলাকা পরিদর্শন করে দ্রুত পানি নিষ্কাশনে কাজ চলছে বলে জানান সিটি মেয়র। অন্যদিকে এমন পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকারের অদূরদর্শিতাকে দোষারোপ করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। আওয়ামী লীগ আমলে, বেশিরভাগ সরকারের আমলে তাদের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে মেয়র, তৎকালীন মেয়রকে এই কাজ না দিয়ে উন্নয়ন কর্তৃপক্ষকে এই কাজ দেওয়া হয়েছে। উন্নয়ন কর্তৃপক্ষ খাল কাটার জন্য, নালা নর্দমা পরিষ্কার করার মতো আমাদের ম্যান পাওয়ার নাই। যেহেতু দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে আমরা সেনাবাহিনীকে এই কাজ হস্তান্তর করতে বাধ্য হয়েছি। 4-5টি খাল এখনো বাকি রয়েছে, যার কারণে সেসব জায়গায় এখনো নিচু যেসব জায়গা আছে পানি উঠেছে। তবে আমরা আশা করছি এই সময়টা কেটে যাওয়ার পরে আমরা সব যে সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে সবার সমন্বিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা এটা কেটে উঠাতে পারবো। এদিকে প্রবল বর্ষণের মধ্যেই জঙ্গল সলিমপুরে ঘর ধসে পড়ে 10 বছরের এক শিশু এবং নগরীর মেয়র গলিতে পাহাড় ধসে 12 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ধসি পড়ার কারণে মাটি চাপ খায় দেওয়াল ভাঙি চাপ দিয়ে পাটা ভেঙে দেওয়াল ভেঙে ঘরের ভিতর ঢুকার পর এখানে ফায়ার সার্ভিসকে 999 কল দিয়ে আনা হয়েছিল। প্লাবিত হয়েছে চট্টগ্রামের 15 উপজেলার বিস্তীর্ণ অঞ্চলও, তলিয়ে গেছে ফসলি জমি, সড়ক। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। লঘুচাপের প্রভাবে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 11 জুলাই পর্যন্ত পার্বত্য এলাকায় অতি ভারী হতে পারে এবং 12 জুলাই থেকে সেটি আবার কমতে শুরু করবে। রাজধানীর মিরপুর সহ বিভিন্ন জায়গায় পানি জমে চলাচলে ভোগান্তি বেড়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর ও নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। কয়েকদিনের অবিরাম বর্ষণে জলাবদ্ধতা, পাহাড় ধসের মতো ঘটনা ঘটছে। চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য 3 জেলায় টানা অতি ভারী বর্ষণে পরিস্থিতি নাজুক হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন সামনে 11 তারিখ পর্যন্ত অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাত আজকে থেকে আরও 3 দিন অব্যাহত থাকবে। 12 জুলাইয়ের পরে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। ভূমিধসের আশঙ্কা ভারী বৃষ্টিপাতজনিত কারণে সেটি কিন্তু খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এবং চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ঘটার সম্ভাবনা বেশি। সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং লঘুচাপের প্রভাবে রাজধানীতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা কম থাকবে, তবে পরের 2 দিন বৃষ্টি আরও বাড়তে পারে। আগামীকাল ঢাকায় বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলকভাবে একটু কম থাকবে, কিন্তু 10 তারিখ থেকে ঢাকায় এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ আবার একটু বৃদ্ধি পাবে। এদিকে বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। বিশেষ করে খোঁড়াখড়ি করা সড়কে চলাচল ব্যাহত হচ্ছে। ফালাই থুইয়া দেয় দিনের পর দিন, এটার কষ্টের কোনো সীমা নাই। এখানে একদম পানি উঠে যায়, যে যাওয়া আসা করার সময় স্কুল, জুতা, দেন হচ্ছে প্যান্ট একদম ভরে যায়। রিক্সা যাইতে চাইলে অনেক বেশি ভাড়া নেয়। এরাই রাস্তা খোঁড়াখড়ির কারণে আমাদের যে মেইন স্ট্রিম ইউটিলিটি লাইনগুলি আছে, গ্যাসের লাইন, পানি লাইন, এগুলি তারা সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যাচ্ছে। বৃষ্টির কারণে গণপরিবহন কম থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। কিন্তু কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, বর্তমানে গাড়ির সংকট দেখা দিচ্ছে শুধুমাত্র বৃষ্টির কারণে। তো একটু বৃষ্টি হইলেই কাদা, এই যে জুতা টুতা একদম নোংরা হয়ে যায়। তো বৃষ্টিটা হইলে রাস্তাঘাটগুলো যেন একটু ঠিক করা হয় আর কি। দ্যাটস ইট। শুধু বর্ষাকালে নয়, রাজধানীতে সড়ক উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান ভুক্তভোগীদের। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বাজার কারসাজি, কৃত্রিমভাবে দর নিয়ন্ত্রণ করার কারণে শেয়ার বাজারের ধারাবাহিক দরপতন হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে দায়ীদের বিরুদ্ধে বর্তমান সরকার ব্যবস্থা নিতে যাচ্ছে। এরই মধ্যে দুদক তদন্ত করে কিছু ব্যবস্থা নিয়েছে। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে এসব কথা বলেন তিনি। আর এ সময় প্রধানমন্ত্রী বলেন,
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ ও বেতন বৃদ্ধির পরিকল্পনা আছে সরকারের। এছাড়া এক সম্পূরক প্রশ্নের উত্তরে কাঁঠাল রপ্তানির কথাও জানান তিনি। আমরা এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছি। বুধবার সংসদে প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। এ সময় কৃষি, শিক্ষা ও শেয়ার বাজার নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শেয়ার বাজারের ধারাবাহিক পতনের পিছনে প্রধানমন্ত্রী বলেন, শেয়ার বাজারের ধারাবাহিক পতনের কারণ অনেক, অথচ তৎকালীন সরকার কোনো ব্যবস্থাই নেয়নি। বিএনপি সরকার পুঁজিবাজারের বিনিয়োগকারীদের যারা পথে বসিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম পুঁজিবাজারের বৈষম্য দূর করারও আশ্বাস দেন তিনি। বাজার কারসাজি এবং কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়ানো কমানো, কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মামলা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরো অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক শিক্ষাক্রম বাস্তবায়ন ও ঝরে পড়া বন্ধ করতে বাজেট বাড়ানো হয়েছে। বলেন, মেয়েদের শিক্ষা দ্বাদশ শ্রেণী পর্যন্ত ফ্রি ছিল, বর্তমান সরকার অনার্স পর্যন্ত বিনামূল্যে করতে চায়। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন তিনি। যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিং এর সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব এই দেশে। কৃষিতে এআই ও ড্রোন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক কৃষি ব্যবহার করে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি সেবা পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি। আমরা উদ্যোগ গ্রহণ করছি বিভিন্ন মিল কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে চালু করার জন্য, এবং কৃষি খাতে যে মিল ফ্যাক্টরি আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি আবার চালু করার জন্য। মালয়েশিয়া প্রতি বছর চায়নাতে $1 বিলিয়ন ডুরিয়ান এক্সপোর্ট করে, তো তারা যদি পারে নিশ্চয়ই ইনশাল্লাহ কাঁঠালও আমরা পারবো এক্সপোর্ট করতে, এবং কাঁঠাল এক্সপোর্টের মাধ্যমে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। কৃষি জমিতে নতুন করে আর যেন তামাক চাষ না হয় সে ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। জন্য অবশ্যই নওগাঁ একটি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ছিল 11 দলীয় ঐক্যের সেমিনার। সেখানে তিনি বলেছেন, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করা হলেও জনগণের অধিকার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। অনুষ্ঠানে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ দেন বক্তারা। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ প্রণয়নের দাবিতে সরব 11 দলীয় ঐক্য। গণ অভ্যুত্থানের মাস জুড়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছিল জাতীয় সেমিনার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, দেশে অস্থিতিশীলতা এড়াতে গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে জাতীয় সংকট তৈরি করছে বিএনপি। জুলাই সনদকে অপমান করে অশ্লীল বাক্য বানায় তারা জুলাইকে জর্জরিত করার চেষ্টা করছে, আর বিএনপি জুলাই যোদ্ধাদেরকে ডেকে কান্নাকাটি করে। জাতির সাথে তামাশা বিএনপি যদি না বন্ধ না করে, তাহলে বিএনপির পরিণাম ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা ক্ষান্ত হওয়ার পাত্র নই। হয়তো আলাপ আলোচনার মাধ্যমে হবে, না হলে বল প্রয়োগের মাধ্যমে হবে। জনগণের যে রায়, তার বাইরে এসে আপনি আধাটা মানবেন না, সেটা হওয়ার আর কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদ নির্বাচনে 11 দলীয় জোটকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে, কিন্তু গণভোটের রায়কে অগ্রাহ্য করা যাবে না। নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। এখানে সংশোধনী কমিশন করার জন্য গণভোট হয়নি, গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য, ফ্যাসিবাদের মূল কেটে দেওয়ার জন্য আমরা সেই সংস্কার চাই। বিএনপি জুলাই সনদ নিয়ে তামাশা শুরু করেছে এমন অভিযোগও তোলেন তিনি। বলেন, যারা জনমত নিয়ে প্রশ্ন তোলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।
যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা তখন সবকিছু মেনে নিয়েছিলেন, এটা আসলে তারা মনের দিক থেকে মেনে নেন। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না। জুলাইকে অপমান না করার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, যারা 24-এর গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর সামনে খালি হাতে দাঁড়িয়েছিল তারা আজও সজাগ। কেউ স্বাধীনতার সীমা লঙ্ঘন করে জুলাইকে অপমান করার দুঃসাহস আর দেখাবেন না। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পূর্ব শত্রুতার জেরে মিরপুরের স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা সাইফুল ইসলাম সিজুকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত সিজু ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। মামলায় জড়িত সন্দেহে অস্ত্রসহ শান্ত নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ধারণা, চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই এমন হামলা। ক্যাপ পরা ছেলেটার সাথে হ্যান্ডশেক করবে। মঙ্গলবার রাত 9:20 মিরপুরের 10 নম্বর ফলপট্টি এলাকা। সিসি ফুটেজে দেখা যাচ্ছে ক্যাপ পরিহিত দুজন ব্যক্তি টার্গেট ব্যক্তিকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যাচ্ছে। আমি আসামাত্র দাঁড়াইতে পারি নাই, গুলি চালাইছি। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু। আহত সিজুর দাবি, স্থানীয় চাঁদাবাজ শান্তই তাকে প্রথমে গুলি করেছে। ইতিমধ্যে শান্ত আর পরবর্তীতে আরেকজন ছিল মাস্ক ক্যাপ পরা জাকির নামে, যুবলীগ করতো, দীর্ঘদিন আগের থেকে ওরা সন্ত্রাস চাঁদাবাজি করতো। আমার কয়েকবার অফার করছে, এই জন্য আমি তাদের কথা শুনি না, বিদায় দেখি তারা জিততে এই কাজটা করছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযান চালিয়ে শান্তকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। জানতে পেরেছি যে শান্ত ইসলাম বয়স 24 নামের এক যুবক, যে গুলিবর্ষণের সঙ্গে সরাসরি জড়িত, তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তার সাথে থাকা যে আগ্নেয়াস্ত্রটি সেটি জব্দ করতে সক্ষম হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদার ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধের জেরেই হামলা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়া গুলিবিদ্ধ সিজুর নামেও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষেই বলা যায়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বায়ু, শব্দ, পানি দূষণ যে আঙ্গিকেই বিবেচনা করা হোক, বাংলাদেশ ভালো অবস্থানে নেই বলে মনে করেন পরিবেশ মন্ত্রী। তিনি বলেন, ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরের অবস্থানে থাকুক এটা সরকার চায় না, আর এর জন্য 180 দিনের পরিকল্পনায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সচিবালয় পরিবেশ দিবসে কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুল আউয়াল মিন্টু বলেন, দখল হওয়া বনভূমি উদ্ধারে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রভাবশালীদের সতর্ক থাকতে হবে, তবে শিল্প কারখানা যেন ক্ষতিগ্রস্ত না হয় এক্ষেত্রে তা মাথায় রাখা হবে বলেও জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। ঢাকা বিশ্বের বসবাস অযোগ্য শহরের মধ্যে তৃতীয়। যুক্তরাজ্যের ইকোনমিস্ট গ্রুপের গবেষণায় পরিবেশ, স্বাস্থ্য, সংস্কৃতি, শিক্ষা ও অবকাঠামোর সূচকে পিছিয়ে আছে প্রায় 3.5 কোটি মানুষের এই নগরী। শুধু রাজধানী ঢাকা না, সারা দেশেই পরিবেশ দূষণ ও দখলের চিত্র বেহাল। পরিবেশ মন্ত্রীও বিষয়টি অস্বীকার করছেন না। বলেছেন, বসবাসযোগ্য বাংলাদেশ গড়তে 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণ করা হবে। এর মাধ্যমে 3.5 লাখ নতুন সবুজ কর্মসংস্থান ও 10,000 নার্সারি উদ্যোক্তা তৈরি করা হবে। প্রতিটি জেলা ও মহানগরে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাজধানীর প্রত্যেক ওয়ার্ডে খেলার মাঠ তৈরি করা হবে। যে আঙ্গিকে দূষণকে বিবেচনা করেন, তাহলে আমরা তো ভালো জায়গায় নাই। কিন্তু কত হলো যে সারা জীবনকে আমরা এই জায়গায় থাকবো, নাকি আমরা আরো ভবিষ্যতে ভালোর দিকে যাব। এই শহরকে যে পর্যায়ে আপনি উন্নত চাইছেন, এটা তো 4 বছর হবে না। বাংলাদেশ গত 20 বছর থেকে খালি নিচে নামছে ভাই, তো একটু সময় দেন উপর দিকে উঠার। ইটভাটা পরিবেশ দূষণের অন্যতম কারণ। এজন্য পরিবেশ বান্ধব ব্লক ইট ব্যবহার করে সরকারি অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত আছে, কিন্তু এর বাস্তবায়ন কমই হচ্ছে। পরিবেশ মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলছেন, আগামী 5 বছরে ক্রমান্বয়ে ইটভাটা কমবে এবং ব্লক ও অটোব্রিকের ব্যবহার বাড়বে। ব্লকের যে চাহিদাগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি এখন ইফেক্টিভ। তো অনেকগুলো রাস্তা আছে যেগুলো ব্লক দিয়ে করা সম্ভব। তো আমাদের এখানে আসলে এই কালচারটা এখনো তৈরি হয়নি। ব্লকটা পরিবেশ বান্ধব, এট দ্য সেম টাইম এখানে আমাদের যে কর্মসংস্থানের অনেক বেশি সুযোগ হচ্ছে। অনেক জায়গায় সংরক্ষিত ও অভয়ারণ্য দখল করে শিল্প কারখানা হচ্ছে, কোনো কোনো বন উজাড় করে নির্মাণ করা হচ্ছে সরকারি স্থাপনা। পরিবেশ মন্ত্রী বলছেন, এক্ষেত্রে সমন্বয় করে অবৈধ দখল উচ্ছেদ করতে চায় সরকার। বনভূমি পুনরুদ্ধারের ব্যাপারে আমরা পুরোপুরি একদম শক্ত অবস্থানে আছি। সো আপনাকে একটা সহ অবস্থান নিতে হবে
যেখানে আমাদের পরিবেশও সুরক্ষিত থাকবে। একটাকে দড়ি বন্ধ করে দিতে পারবেন না আরেকটা ভালো করার জন্য। পরিবেশ নিয়ে সচেতনতা বাড়াতে আগামীকাল বৃহস্পতিবার পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষ মেলার আয়োজন করেছে মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বৃক্ষরোপণের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আর্জেন্টিনার সাথে শেষ 16 ম্যাচে রেফারি ও VAR এর সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্কের মধ্যে এবার আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে ম্যাচের একাধিক রেফারিং সিদ্ধান্তে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। ইএফের দাবি ম্যাচের রেফারির গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত সরাসরি ম্যাচের গতিপথে প্রভাব ফেলেছে। বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরে আরও স্বচ্ছ, নিরপেক্ষ, জবাবদিহিতামূলক ম্যাচ পরিচালনার দাবি জানিয়েছে সংস্থাটি। তবে সব বিতর্কের মাঝেও জাতীয় দলের সাহসী লড়াই ও পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। একই সাথে বিশ্বকাপ জুড়ে দেশ বিদেশের সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ফুটবলে ন্যায় বিচার নিশ্চিত করতে ফিফার প্রতি তারা অনুরোধ জানিয়েছেন। মার্কিন ফরওয়ার্ড ফ্লোরিয়ান বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্ত ঘিরে আবারও বিতর্ক। এবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে ইউরোপীয় পার্লামেন্টের একদল আইন প্রণেতা। তাদের দাবি বিশ্বকাপের স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষায় পুরো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের 27টি সদস্য দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে একজোট হয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তকে কেন্দ্র করে ইউরোপীয় ফুটবল মহলে সমালোচনার ঝড় উঠেছে। যদিও ফিফা বলছে তাদের ডিসিপ্লিনারি বডি স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, তবে পুরো ঘটনায় ফুটবল প্রশাসনের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্বকাপে ফ্রান্সের সাথে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হওয়ার আগেই বড় ধাক্কা খেতে পারে মরক্কো। আফ্রিকান জায়ান্টদের আক্রমণ ভাগের অন্যতম সদস্য ইসমাইল সাইবারির খেলা নিয়ে এখন শঙ্কা তৈরি হচ্ছে। কানাডার বিপক্ষে শেষ 16 ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান এই উইঙ্গার। তীব্র ব্যথায় ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে মাঠ ছাড়তে হয়। এরপর থেকেই দলের মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাইবারি। যদিও তার চোটের মাত্রা নিয়ে এখনও আনুষ্ঠানিক কিছুই জানায়নি মরক্কো ফুটবল ফেডারেশন। তবে ফ্রান্সের স্থানীয় গণমাধ্যম বলছে কোয়ার্টার ফাইনালের এই ম্যাচটি সাইবারি মিস করতে যাচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত সাইবারিকে ম্যাচের জন্য প্রস্তুত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোচ মোহাম্মদ ওয়াহবি ও দলটির চিকিৎসকরা। বিশ্বকাপের দারুণ পারফরম্যান্সে পুরস্কার স্বরূপ সম্প্রতি বায়ার্ন মিউনিখের নাম লিখিয়েছে সাইবারি। 2026 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কো ম্যাচ শুরুর আগেই নতুন বিতর্কের জন্ম নিয়েছে রেফারি নিয়োগ। এই ম্যাচে মূল রেফারি সহ 5 সদস্যের পুরো অফিসিয়াল প্যানেলই আর্জেন্টিনা থেকে নির্বাচিত করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ফুটবল মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা ও মিশর ম্যাচে ফরাসি রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্কের পর এবার ফ্রান্সের ম্যাচে আর্জেন্টাইন রেফারিদের দায়িত্ব নেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক সমর্থক। ম্যাচে মূল রেফারির দায়িত্বে থাকবেন অভিজ্ঞ ফাকুন্দো তেও, আর তার সাথে সহকারী, চতুর্থ অফিসিয়াল ও রিজার্ভ সহকারী সবাই আর্জেন্টিনার হওয়ায় এই বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে। যদিও ফিফা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি, কোনো দলও রেফারিদের নিরপেক্ষতা নিয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেনি। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে কিংবা আর্লিং হালান্ডের মতো মহাতারকাদের দুটিতে এবারে কোয়ার্টার ফাইনাল পরিণত হতে যাচ্ছে এক মহাকাব্যে, যেখানে সবার লক্ষ্য একটাই, স্বপ্নের সেই সোনালী ট্রফি। তবে এই শিরোপা পেতে হলে লড়তে হবে শেষ 8-এ। আগামী শুক্রবার রাত 2টায় ফ্রান্স আর মরক্কোর ম্যাচ দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। চলতি বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে 10 জুলাই রাত 2টায় মুখোমুখি হবে গত আসরের 2 সেমিফাইনালিস্ট ফ্রান্স ও মরক্কো, যেখানে ফরাসিদের স্বপ্নসারথী কিলিয়ান এমবাপ্পে মাত্র 27 বছর বয়সেই দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। টানা তৃতীয়বারের মতো ফাইনালের মঞ্চে পা রেখে নিজেকে সর্বকালের সেরাদের কাতারে নিয়ে যেতে চান এই ফরওয়ার্ড। অন্যদিকে 2022 সালে ইতিহাস গড়া মরক্কো এবার আরও পরিণত। নেদারল্যান্ডস ও কানাডাকে উড়িয়ে দিয়ে প্রমাণ করেছে তারা আর আন্ডারডগ নয়। ইসমাইল সাইবারির ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ব্রাহিম দিয়াজ আর আশরাফ হাকিমির যুগলবন্দি ধসিয়ে দিতে পারে যে কোনো রক্ষণভাগ। ফরাসিদের বিপক্ষে গতবারের সেমিফাইনাল হারের প্রতিশোধ নেয়ার এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে?
11 জুলাই রাত 1টায় মুখোমুখি হচ্ছে স্পেন ও বেলজিয়াম। খেলার ধরন টিকিটাকা হলেও এবারের বিশ্বকাপে স্পেনের আসল তারকা তাদের রক্ষণভাগ। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি লা রোহারা। গোল পোস্টের নিচে উনাই সিমন 609 মিনিট ধরে ক্লিন শিট রেখে গড়েছেন নতুন রেকর্ড। তবে এই দুর্ভেদ্য প্রাচীর ভাঙার দায়িত্ব বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের কাঁধে। 35 বছর বয়সী ডি ব্রুইনা, 34 বছরের কোর্তোয়া আর 33 বছরের রোমেরো লুকাকুর অভিজ্ঞতা সবটুকু ঢেলে দিতে প্রস্তুত রেড ডেভিলসরা। তৃতীয় ম্যাচে নরওয়ের বিপক্ষে 12 জুলাই রাত 3টায় মুখোমুখি হবে ইংল্যান্ড। এক পাশে গোল মেশিন আর্লিং হল্যান্ড, অন্য পাশে হ্যারি কেইন। এই ম্যাচটি আসলে বিশ্বের সেরা দুই স্ট্রাইকারের শ্রেষ্ঠত্বের লড়াই। ম্যান সিটি সতীর্থ মার্ক গেহি কিংবা এজরি কনসারা কি পারবেন এই নরওয়েজিয়ান দানবকে থামাতে? 1966 সালের পর বড় কোনো শিরোপা না জেতা ইংল্যান্ড এবার খরা কাটাতে মরিয়া। কোচ টমাস টুখেলের বিতর্কিত দল নির্বাচন নিয়ে সমালোচনা হলেও মাঠে ফলাফল কথা বলছে তাদের পক্ষেই। তবে র্যাঙ্কিংয়ে 14 ধাপ পিছিয়ে থাকা নরওয়ের কাছে হারলে টুখেলের ওপর সমালোচনার ঝড় উঠবে তা নিশ্চিত। 12 জুলাই সকাল 7টায় দেখা যাবে মেসির অমরত্ব বনাম সুইসদের ইতিহাস। ফুটবল যদি একটা ভিডিও গেম হতো তবে লিওনেল মেসি তা অনেক আগেই সম্পূর্ণ করে ফেলতেন। তবে জাদুকরের ক্ষুধা যেন মিটবার নয়। নিজের শেষ বিশ্বকাপে এসে টানা দ্বিতীয় শিরোপার খোঁজে তিনি। আর এবার জিতলে ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ উঠিয়ে ধরার অনন্য কীর্তি করবেন এলেমটেন। কিন্তু আর্জেন্টিনার এই অমরত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে চায় সুইজারল্যান্ড। 1954 সালের পর আর কখনোই কোয়ার্টার ফাইনালের বৈতরণী পার হতে পারেনি সুইসরা। কলম্বিয়াকে হারিয়ে আসা সুইজারল্যান্ডকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। বিশেষ করে শেষ 16তে আলবিসেলেস্তারা যেভাবে অল্পের জন্য অঘটন থেকে বেঁচে ফিরেছে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। সংবিধানের 15 সংশোধনীর পুরোটা নাকি আংশিক বাতিল হবে এ নিয়ে কাল রায় দিবেন সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। আপিল শুনানিতে সুজন সম্পাদকের আইনজীবী 3টি ধারার সুরক্ষা চেয়ে পুরো সংশোধনী বাতিল চেয়েছেন। তবে এতে সাংবিধানিক সংকট তৈরি হবে বলে জানিয়েছেন জামায়াতের আইনজীবী। অ্যাটর্নি জেনারেলও বললেন, পুরো সংশোধনী বাতিল না করে কিছু বিধান সংসদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ সংবিধানের 54টি বিষয়ে পরিবর্তন আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। যদিও 2024-এর গণঅভ্যুত্থানের পর উচ্চ আদালতে চ্যালেঞ্জ হয় সেই সংশোধনী। পরে হাইকোর্টের রায়ে গণভোটের বিধান, আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও পঞ্চদশ সংশোধনী আইন সম্পূর্ণ বাতিল না করে অন্য বিধানগুলো সংসদের উপর ছেড়ে দেওয়া হয়। পরে পঞ্চদশ সংশোধনী নিয়ে আইনি লড়াই শুরু হয় আপিল বিভাগে। 2025 সালের ডিসেম্বরে টানা কয়েকদিনের শুনানিও হয়। তৎকালীন আপিল বিভাগ রায় না দিয়ে শুনানি মুলতবি রাখেন। গত সোমবার থেকে পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলকারীদের ব্যাখ্যা শোনেন আপিল বিভাগ। আপিলকারী বদিউল আলমের আইনজীবী বলেন, প্রতারণা করে পঞ্চদশ সংশোধনী করা হয়েছিল। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সহ 3টি ধারার সুরক্ষা চেয়ে বাকি সংশোধনী বাতিল চান তিনি। তবে ভিন্ন মত জানিয়ে আংশিক বাতিল চেয়েছে জামায়াত। যদি সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হতো তাহলে জনগণের কাছে যে প্রশ্নটা যেত সেটা হলো জনগণ পঞ্চদশ সংশোধনী সমর্থন করে কি না, এবং এই ভোটের ফলাফল যদি না হতো তাহলে কিন্তু এই সংশোধনী সেখানেই বাতিল হয়ে যেত। কাজে আমি বলেছি এই যে গণভোটের প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি, এর কারণে পুরো সংশোধনীটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। সোশ্যালিজম থাকবে কিনা, সেকুলারিজম কিংবা অ্যাবসলিউট ফেইথ ইন ট্রাস্ট অলমাইটি আল্লাহ থাকবে কিনা, বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে কিনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে, এই বিষয়গুলো মূলত আদালতের কাজ না। যদি সংবিধানে কোনো একটা বিষয় বাদ দিতে চায় কিংবা যোগ করতে চায়, তার অপশন যদি না থাকে তাহলে 20 বছর পরের জেনারেশন সিদ্ধান্ত আমরা কেন এখানে বসে নিতে পারবো? আমরা নিতে পারি না। এটি জুরিসপ্রুডেন্সে সাপোর্ট করে না। এই জন্য আমরা বলেছি এই পার্টটুকু পার্লামেন্টের উপর ছেড়ে দেন, আর বাকি পার্টটুকু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যে অংশটুকু এটি আদালত সিদ্ধান্ত গ্রহণ করুন। অ্যাটর্নি জেনারেলও বললেন, পঞ্চদশ সংশোধনীর কিছু কিছু বিধান পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত। আমাদের সাংবিধানিক মৌলিক কাঠামোর পরিপন্থী যদি কোনো সাংবিধানিক সংশোধনী হয় তাহলে সেটা যে হাইকোর্ট ইতিপূর্বে 8ম সংশোধনীর মামলা থেকে শুরু করে বেশ কয়েকটি মামলায় যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা তো অবশ্যই সেটা আদালত দেখবেন। আর একটা হচ্ছে যদি সংবিধান বহির্ভূত যদি কোনো
কার্যক্রম গ্রহণ করা হয় সংবিধান সংশোধনের নামে, তাহলে সেটাও কিন্তু আদালত ইতিপূর্বে কিন্তু সেগুলো বাতিল ঘোষণা করেছেন। নির্বাহী বিভাগ, পার্লামেন্ট এবং বিচার বিভাগ তারা স্বতন্ত্রভাবে তাদের কাজ করবে এবং স্বতন্ত্রভাবে কাজ করার ক্ষেত্রে একে অপরের পরিপূরক হবে, কিন্তু কারো কার্যক্রম যেন আরেকজনকে কোনো রকম হস্তক্ষেপ না হয় সেটা বিবেচনা রাখতে হবে। শেষ পর্যন্ত এই সংশোধনীর ভাগ্যে কি ঘটবে তা নির্ধারিত হবে বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঝিনাইদহে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে কালীগঞ্জের কোলা ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এই গ্রীষ্মকালীন মহড়ার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। এ সময় সেনাপ্রধান উপস্থিত সেনা কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকার পাশাপাশি যেকোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়াতে সেনা সদস্যদের আহ্বান জানান তিনি। এই অনুষ্ঠানে জেলা প্রশাসক সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছেন তাদের সাথে আর কোনো চুক্তি করতে চান না তিনি। এ সময় ইরানি নেতাদের আগ্রাসী ও নিকৃষ্ট আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করে মঙ্গলবার ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্য বানিয়েছে ইরান। সমঝোতা স্মারকের আওতায় যখন চলছে যুদ্ধবিরতি, তখন নতুন করে আরও একবার সংঘাতে জড়ায় যুক্তরাষ্ট্র ইরান। মঙ্গলবার রাতে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের বন্দরনগরী সিরিক, বন্দর আব্বাস ও কেশমদ্বীপ। কেশমের 7টি, সিরিকের 6টি ও বন্দর আব্বাসের 10টি স্থানে হামলা চালায় মার্কিন বাহিনী। টেলিযোগাযোগ টাওয়ার সহ ক্ষয়ক্ষতির শিকার বহু স্থাপনা, আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার নির্দেশ অমান্য করে মার্কিন নৌবাহিনীর সহায়তায় ওমানি রুট দিয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করায় 3টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। মূলত এর জবাবেই ইরানে হামলা চালায় ওয়াশিংটন। পাল্টা জবাবে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও মিসাইল ছুড়েছে ইরানের নৌ ও বিমান বাহিনী। টার্গেট করা হয়েছে বাহরাইনের যুক্তরাষ্ট্রের ৫ম বহর, শেখ ইসা ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। ইরানের দক্ষিণে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিতের দাবিও করেছে IRGC। হামলা পাল্টা হামলায় যখন উত্তপ্ত পরিস্থিতি, তখন উত্তেজনা আর উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে হওয়া যুদ্ধবিরতি শেষ বলে ঘোষণা দিয়েছেন তিনি। আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ইরানি নেতাদের নিকৃষ্ট আখ্যাও দেন ট্রাম্প। আমি মনে করি এটি শেষ। আমি ইরানিদের সঙ্গে আর চুক্তি করতে চাই না। তারা নিকৃষ্ট ও মিথ্যাবাদী। তাদের সাথে চুক্তি মানে সময় নষ্ট করা। তাদের নেতারা ক্যান্সার, এবং সেই ক্যান্সার শুরুতেই কেটে ফেলতে হবে, তা আপনারা জানেন। ইরানের বিরুদ্ধে সমঝোতা স্মারকের শর্তগুলোকে সংবাদ মাধ্যমে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ তুলেছেন ট্রাম্প। তার দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে একমত হলেও এখন দাবি করে যে এ বিষয়ে কোনো কথাই হয়নি। এ সময় ইরান যুদ্ধে সহায়তা না করায় ন্যাটোর সমালোচনাও করেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। মার্কিন হামলার জেরে ইরাক থেকে জরুরি ভিত্তিতে দেশে ফিরে গেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর এই তথ্যটি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB। জানা যায়, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মঙ্গলবার রাতে ইরানের প্রতিনিধি দলের সাথে ইরাকে গিয়েছিলেন পেজেশকিয়ান। সেখানে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জঈদের সাথে তার বৈঠক হয়। নাজাফে অবস্থিত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারেও যান তিনি। নিজ দেশে যুক্তরাষ্ট্রের হামলার খবর পেয়ে বুধবার ভোরে ইরাক ত্যাগ করেন পেজেশকিয়ান। ইরানের জ্বালানি তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার অবরোধ পুনর্বহালের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। আর এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই সিদ্ধান্তকে সমঝোতা স্মারকের শর্তের স্পষ্ট লঙ্ঘন আখ্যা দেওয়া হয়েছে। এটি মার্কিন প্রশাসনের অসৎ উদ্দেশ্য প্রতারণার আরও একটি নজির বলে অভিযোগ তেহরানের। যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি ভঙ্গের পরিণাম নিয়েও সতর্ক করেছে। নিজ স্বার্থ, জাতীয় নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরাকের নাজাফ ও কারবালায় অনুষ্ঠিত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে নেওয়া হয় খামেনি পরিবারের মরদেহ। আর এরই মাঝে বিশেষ শোক র্যালিতে কমপক্ষে ২০ লাখ মানুষের সমাগম হয় শহরটিতে। আগামীকাল জন্মভূমি ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। আয়াতুল্লাহ খামেনির কফিনবাহী উড়োজাহাজ ইরাকের মাটি ছোঁয়া মাত্রই এই হুড়োহুড়ি ভক্ত অনুরাগীদের। প্রিয় নেতাকে একবার ছুঁয়ে দেখতে আপ্রাণ চেষ্টা সবার। মঙ্গলবার স্থানীয় সময় রাতে নাজাফ বিমানবন্দরে অবতরণ করে ইরানের রাষ্ট্রীয় বিমান। একে একে নামানো হয় খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ। প্রথম দফায় এয়ারপোর্টে অনুষ্ঠিত হয় জানাজা, যেখানে যোগ দেন ইরাকের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান বিচারপতি। এরপর দিনের অন্যান্য আনুষ্ঠানিকতার স্বার্থে আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হয় নাজাফে অবস্থিত ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। সেখানেও আরেক দফায় অনুষ্ঠিত হয় জানাজার নামাজ। পরে পবিত্র কারবালায় হজরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে নেওয়া হয় খামেনি পরিবারের মরদেহ। এরপর চলে কফিনবাহী কনভয়ের বিশেষ শোক র্যালি। ইরাকের নাজাফ ও কারবালার পর বৃহস্পতিবার জন্মভূমি ইরানের মাশহাদ শহরে নেওয়া হবে আয়াতুল্লাহ খামেনির মরদেহ। সেখানে ইমাম রেজার মাজারে হবে তার দাফন। অনিক রহমান, যমুনা নিউজ। নেত্রকোনায় বিধবাকে ধর্ষণে জন্ম নেয়া শিশুকে ১৩ বছর পর পিতৃ পরিচয় দিয়েছেন আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম এমদাদুল হক এই রায় দেন। অভিযুক্ত আসামি হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড দেয় আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৩ সালের ১ মার্চ বারোহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের হেলাল ভুক্তভোগী বিধবাকে ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় মামলা করেন। পরে আদালত অভিযুক্তের ডিএনএ টেস্টের রিপোর্টের মাধ্যমে ধর্ষণে জন্ম নেয়া কন্যা শিশুকে পিতৃ পরিচয় নিশ্চিত করে রায় দেন। গত কয়েকদিনে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। চালু হয়েছে সবকটি ইউনিট। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে ১৫০ মেগাওয়াটে দাঁড়িয়েছে উৎপাদন। এর আগে গত এপ্রিল মাস থেকে হ্রদে পানি স্বল্পতার কারণে কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে থাকে। ৩ মাস ধরে কেন্দ্রের ৫টি ইউনিট একসঙ্গে চালু করাও সম্ভব হয়নি। এ সময় রেশনিং পদ্ধতিতে কেন্দ্রের ইউনিটগুলো চালু রেখে বিদ্যুৎ উৎপাদন ধরে রাখা হয়। এতে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কেন্দ্রে সবশেষ ৯৬ মেগাওয়াটে নেমে আসে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি বৃদ্ধি পেলে কেন্দ্রের উৎপাদন আরও বাড়বে বলেও জানান তিনি। এবার দেশি বিদেশি ৬টি ব্যাংকের বিরুদ্ধে অর্থ পাচারে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে এবং এই বিষয়টি খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তদন্ত দল। আমদানির বিপরীতে নস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে ডলার পরিশোধ করা হলেও গ্রাহকের নামে কোনো ঋণ বা দায় সৃষ্টি না করার অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, অর্থ পাচারের প্রমাণ নষ্ট করতে আইটি সিস্টেম থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধান বলছে, ব্যাংকগুলোর ট্রেজারি ও আইটি বিভাগের কিছু অসাধু কর্মকর্তা এই চক্রের সাথে সরাসরি জড়িত। তদন্তের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ৬টি পৃথক তদন্ত টিম গঠন করা হয়েছে। নীতিমালা লঙ্ঘন আর দুর্বল চুক্তির সুযোগে বাণিজ্যের আড়ালে অর্থ পাচারের ঝুঁকি তৈরি হচ্ছে। ঋণ খেলাপির আড়ালে ট্রেড ফাইন্যান্সে জোরপূর্বক ঋণের প্রবণতা, যার বড় অংশই ব্যাংকের পরিচালনাগত ব্যর্থতা। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সকালে BIBM ভবনে ব্যাংকিং খাতে ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। যোগ দেন অর্থনীতিবিদ, গবেষক, ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। বক্তারা বলেন, এলসিকে ব্যাংকিং খাতের তুলনামূলক নিরাপদ মাধ্যম মনে হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে চিত্রটা এখন উল্টো। রপ্তানি আয় সময়মতো দেশে না আসা, বিল পরিশোধে গড়িমসি আর নন ফান্ডেড দায়কে জোরপূর্বক ঋণে রূপান্তরের এক ভয়ঙ্কর সংস্কৃতি তৈরি হয়েছে। ট্রেড ফাইন্যান্সের বড় অংশই খেলাপি ঋণে পরিণত হচ্ছে। গবেষকরা বলেন, এলডিসি উত্তোলনের পর অনেক বাণিজ্যিক সুবিধাই হারাতে হবে, মুখোমুখি হতে হবে কঠোর বৈশ্বিক কমপ্লায়েন্সের। কিন্তু দেশের ব্যাংকারদের বড় অংশই এখনও প্রথাগত এলসি প্রক্রিয়ার বাইরে আধুনিক ট্রেড রিস্ক বিশ্লেষণের সক্ষমতা অর্জন করেনি।
তাহলে 60% ভ্যালুয়েশন না, আপনাকে কিন্তু প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে, সেই জায়গায় আমরা যেতে পারি না। বাংলাদেশে এলডিসি গ্রাজুয়েশনের জন্য যত ফোরামগুলো তৈরি হয়েছে, কমিটি তৈরি হয়েছে, ওই কমিটিতে ব্যাংকার, বাংলাদেশ ব্যাংক হয়তো বড় বড় ক্ষেত্রে স্থান পেয়েছে, ব্যাংকাররা তো নাই। অথচ সবচেয়ে আগে যারা এফেক্টেড হবে আমি আপনাকে বলছি যেটা ব্যাংকাররা। আমরা আসলে এখনো ট্রেড ইনক্লুশন এখনো করতে পারিনি বাংলাদেশে, যেটা দরকার। যারা এই বেনিফিটটা নিতে পারেন, আলটিমেটলি বাংলাদেশের মানুষ বেনিফিট পাবে, সেই জায়গায় আমরা যেতে পারি না। আন্তর্জাতিক পর্যায়ে মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা গবেষণা উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে IAILC প্রেস্টিজ অ্যাওয়ার্ডস 2026 এর নির্বাচিত 57টি বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক AI ইনোভেশন অ্যান্ড লিডারশিপ কনসোর্টিয়াম। রাজধানীর পল্টনের ফার্স্ট হোটেলে ইউনিভার্সাল হিউম্যানিটি ফাউন্ডেশন গ্লোবাল কনসোর্টিয়ামের এই আয়োজনে অনুষ্ঠিত হয় মিট দ্য প্রেস, যেখানে শিক্ষা গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডিজিটাল গভর্নেন্স, কর্পোরেট নেতৃত্ব, ব্যাংকিং, আর্থিক খাত, আন্তর্জাতিক সহযোগিতা, মানবিক সেবা, টেকসই উন্নয়ন সহ বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত মোট 57টি বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে সংস্থাটি। আয়োজকরা জানান, সম্পূর্ণ গবেষণা যোগ্যতা বাস্তব অবদানের ভিত্তিতেই 5টি আন্তর্জাতিক ধাপ অনুসরণ করে এই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। রাজধানীর হোটেল শেরাটনে কোস্টাল কার্নিভাল বা জমকালো সি ফুড ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়েছে। বিকেলে হোটেলটির দ্য গার্ডেন কিচেনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করা হয়। পরে একটি বিশেষ টেস্টিং সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অতিথিরা সিগনেচার ডিশগুলোর স্বাদ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিভিয়াকা ওচোয়া দে চিনচেক্রো, ব্রুনাই দারুস সালামের হাই কমিশনার হাজি হারিস সহ সি ফুড রান্নার শেফরা। 18 জুলাই পর্যন্ত এই ফেস্টিভ্যাল চলবে। এই ছিল আজকের সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।